নমস্কার, আমি সৌভিক স্যার। আজকে আমাদের যে ডিজিজের টপিক থাকবে সেটা হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগটা সম্পর্কে আজকে আমরা পুরো শুরু থেকে শেষ অবধি সমস্ত দিকটাকে বিচার করার চেষ্টা করব। যেমন ম্যালেরিয়া কেন হয়, কিভাবে হয়, এটার মূল কারণ কি, এটা কিভাবে ছড়ায়, যদি এটা হয়েছে তাহলে এর লক্ষণগুলো কি, এটাকে আমরা কোন কোন রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারবো, আর সব শেষে থাকবে এটার ট্রিটমেন্ট। তাহলে ম্যালেরিয়া জ্বর এটাকে আমরা ছোটবেলা থেকে সবাই শুনেছি। শাহরুখ খানের একটা সিনেমায় এটার একটা সামঞ্জস্যপূর্ণ গানের লাইনও ছিল, লাভেরিয়া। সুতরাং ম্যালেরিয়া একটা বহুল চর্চিত রোগ। আমাদের কারোর কারোর এটার অভিজ্ঞতা আছে, অর্থাৎ কারোর কারোর হয়েছে অথবা আগামী দিনে হতেই পারে। তাহলে প্রথম আলোচনার বিষয়টা শুরু করছি, ম্যালেরিয়া কি। ম্যালেরিয়া হলো একটা ফিভার, যে ফিভার মূলত একটা প্রোটোজোয়ান প্যারাসাইটের কারণে হয়ে থাকে। এখন এখানে দুটো কথা উঠে এলো, প্রোটোজোয়ান আর প্যারাসাইট। প্রোটোজোয়ান কি আর প্যারাসাইটই বা কি? প্রোটোজোয়ান হলো একটা লিভিং অবজেক্ট, অর্থাৎ এমন একটা বডি, বায়োলজিক্যাল বডি যে জীবন্ত, যে কিনা সিঙ্গেল সেল। আর উল্টো দিকে প্যারাসাইট কি? প্যারাসাইট হলো ওই একই রকমের একটা জীবন্ত সিঙ্গেল সেল বায়োলজিক্যাল বডি, কিন্তু পার্থক্যটা কি, এ কারুর না কারুর বডি বা হোস্ট বডি ছাড়া বেঁচে থাকতে পারে না। অর্থাৎ প্যারাসাইট তাকেই বলবো যারা কারোর না কারোর শরীরের মধ্যে থেকে নিউট্রিয়েন্টস জোগাড় করে বেঁচে থাকে। সেটা অ্যানিমেল হতে পারে, প্লান্ট হতে পারে, বা হিউম্যান বডি হতে পারে। তাহলে প্যারাসাইট এমন একটা জীব যেটা নিজে তো এককোষী অর্থাৎ সিঙ্গেল সেল, কিন্তু সে কারোর না কারোর বডির মধ্যে থেকেই সে বেঁচে থাকতে পারবে, সে বাইরে বেঁচে থাকতে পারবে না। তাহলে ওই রকম ডেফিনেশন মিলে যায় ম্যালেরিয়ার জীবাণুর সাথে। ম্যালেরিয়ার জীবাণু হলো প্রোটোজোয়ান প্যারাসাইট। নাম কি? প্লাজমোডিয়াম। অর্থাৎ যে প্যারাসাইটের কথা আমরা এখানে বলছি তার নাম হলো প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম অনেক রকমের হয়, প্রায় 100 টাইপের, কিন্তু ম্যালেরিয়া করার জন্য মূলত 4 টাইপের প্লাজমোডিয়ামই যথেষ্ট। আর এই 4 টাইপের প্লাজমোডিয়াম সারা পৃথিবীতে ম্যালেরিয়া রোগের মূল কারণ। আচ্ছা, এই প্লাজমোডিয়াম গুলো আমাদের শরীরে আসে কি করে? বাতাসে উড়ে নাকি জলে গুলে খেয়ে ফেলি? না, এটা একটা হাইলি কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ মানে যে রোগ মানুষ থেকে পশুর অথবা পশুর থেকে মানুষের মধ্যে কোনো না কোনো ভেক্টরের দ্বারা হয়ে যায়, এই ধরনের সমস্ত রোগগুলোকে বলে কমিউনিকেবল ডিজিজ। আর তারই মধ্যে ম্যালেরিয়া পড়ছে। যেমন যদি কোনো ব্যক্তির ম্যালেরিয়া হয়, তাহলে সেই ব্যক্তির রক্ত রসের দ্বারা আরো এক ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হতে পারে। এখানে ভেক্টরকে মানে যানবাহনকে আমার থেকে আর একজনের কাছে ব্লুটুথের মাধ্যমে যাবে না, একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা হলো মসকিউটো মানে মশা। তবে সব মশা নয়, বিশেষ করে মহিলা বা ফিমেল ইনফেক্টেড অ্যানোফেলিস মসকিউটো। আমি এখানে ইনফেক্টেড কথাটা কেন বললাম? তাহলে ইনফেক্টেড কথাটা যদি না বলতাম তাহলে সব অ্যানোফেলিস মসকিউটোকেই বুঝিয়ে যেত কথাটা। তাহলে সেই অ্যানোফেলিস মসকিউটোরা আমাদের ম্যালেরিয়া শত্রু নয়, যারা ইনফেক্টেড নয়, তারাই শত্রু যারা ইনফেক্টেড। এবারে কথা হলো, এই অ্যানোফেলিস মসকিউটো কিভাবে ইনফেকশনটা পেল? সে কি জন্মেই ছিল ইনফেকশন নিয়ে? না, এটা অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো ব্যাপার। এই অ্যানোফেলিস মসকিউটো মানে ফিমেল অ্যানোফেলিস মসকিউটো কোনো না কোনো মানুষকে কামড়েছে, যে কিনা আগে থেকেই এই ম্যালেরিয়ার জীবাণু বহন করছে। এবারে ম্যালেরিয়ার জীবাণুটা সেই মানুষের শরীরে এলো কি করে? তাকে আবার
কোনো না কোনো ফিমেল ইনফেক্টেড অ্যানোফেলিস মসকিউটো কামড়ে ছিল। তাই বললাম ডিম আগে না মুরগি আগে। তাহলে ধরা যাক আজকে আমাদের এখানে কারুর ম্যালেরিয়া নেই, কিন্তু সুদূর হয়তো পাঞ্জাব প্রদেশে কারুর ম্যালেরিয়া হয়ে রয়েছে। তোমরা কেউ কাজে গেলে অথবা ঘুরতে গেলে, তো সেখানে সেই ব্যক্তির ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে যখন ফিমেল অ্যানোফেলিস মসকিউটো কামড় দিল, সেই কামড় থেকে যে প্যারাসাইটটা ওই মসকিউটোর মধ্যে এলো, সেই মসকিউটোর সালাইভারি গ্ল্যান্ডে যখন ওই প্যারাসাইটটা এলো, তারপরে যখন তুমি নিরাপরাধ ব্যক্তি পাঞ্জাব প্রদেশে ঘুরতে গেছো, তোমাকে কামড় দিল। তাহলে তোমাকে যেই কামড় দিল, তাহলে তোমার শরীরে এখন ওই প্যারাসাইটটা এসে গেল, কিন্তু তখনই তোমার কিচ্ছু হবে না। একে বলা হয় ইনকুবেশন পিরিয়ড। অর্থাৎ আমাদের শরীরে জীবাণু ঢোকা থেকে জীবাণুর বৃদ্ধি পাওয়া অবধি আমরা সম্পূর্ণ অ্যাসিম্পটোমেটিক অবস্থায় থাকি, মানে কোনো লক্ষণ থাকে না। তাহলে এবারে আমাকে জীবাণুটা কামড়ে দিল, মশাটা কামড়ে দিল, আমার শরীরে জীবাণুকে প্রবেশ করিয়ে দিল। এবারে জীবাণু আমাদের ত্বকের থেকে অর্থাৎ চামড়া থেকে ধীরে ধীরে ব্লাডের মধ্যে মিশে যাবে। ব্লাডের মধ্যে ট্রাভেল করতে 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 ও কোথায় আসবে? লিভারে। লিভারে এবারে এসে সে বংশবৃদ্ধি করতে থাকবে। আর এমন সময় আমি পাঞ্জাব প্রদেশ থেকে আমার দেশে ফিরে এসেছি। এবারে ধীরে ধীরে আমার মধ্যে ওই প্যারাসাইট যার নাম প্লাজমোডিয়াম, তার আধিক্য বাড়বে। আর ঠিক এমন সময় যদি আমাকে আমার দেশের আর একটা ফিমেল অ্যানোফেলিস মসকিউটো, যে কিনা এখন আনইনফেক্টেড, সে যদি কামড় দেয়, এবার তার লালারসের মধ্যেও ওই প্যারাসাইট চলে এলো। এবারে এই প্যারাসাইট মিশ্রিত ফিমেল ইনফেক্টেড অ্যানোফেলিস মসকিউটো আবার XYZ যাকে কামড় দেবে তার শরীরে ছড়িয়ে যাবে। তাহলে পাঞ্জাব থেকে আমি আমার রক্তের মধ্যে একটা প্যারাসাইট নিয়ে চলে এলাম, এটা কোনো পুলিশ জানতেও পারলো না। যদি এরোপ্লেনে করে আসি তাহলে আমাকে এয়ার ট্রাফিকেরও কেউ আটকালো না, আর যদি ট্রেনে করে আসি তাহলে কোনো পুলিশ আটকালো না। সুতরাং রক্তের মধ্যে থেকে আমরা একটা জীবাণু বহন করে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে নিয়ে চলে এলাম। কেন প্রদেশ? আমরা তো এক দেশ থেকে অন্য দেশেও নিয়ে চলে যেতে পারি। তাহলে একেই বলা হচ্ছে ভেক্টর, অর্থাৎ যানবাহন। তাহলে আমার শরীরের মধ্যে এই প্যারাসাইটটাকে কে ঢোকালো? না একটা ফিমেল ইনফেক্টেড অ্যানোফেলিস মসকিউটো। এই মসকিউটোটা শরীরে কিভাবে এলো? ও কোনো না কোনো ইনফেক্টেড পার্সনকে বাইট করেছিল বা কামড় দিয়েছিল, যার ফলে তার শরীরে এবার ধীরে ধীরে অর্থাৎ ওই মশার শরীরে ওই প্যারাসাইটটা বাসা করলো, বৃদ্ধি পেল, তার সালাইভাতে এলো, আর সেই সালাইভা যখন আমাদের শরীরে সে তার হুলের মাধ্যমে ঢুকিয়ে দিল, আমার শরীরে সেই প্যারাসাইট পৌঁছে গেল। আমার শরীরে পৌঁছে যাওয়া প্যারাসাইট ধীরে ধীরে রক্তের মধ্যে দিয়ে ট্রাভেল করে খুঁজে কোথায় পেল? লিভারকে। লিভারের মধ্যে সে বংশবৃদ্ধি করতে থাকলো। এবারে সে আমাকে জ্বরে কাবু করে দিল বা আক্রান্ত করলো। সুতরাং আমরা কি বুঝলাম? যে ফিমেল ইনফেক্টেড অ্যানোফেলিস মসকিউটো হলো এই ম্যালেরিয়া রোগের ভেক্টর। প্যাথোজেনের নাম কি? প্লাজমোডিয়াম, যেটা কিনা একটা প্যারাসাইট। এইবারে আসি এই প্লাজমোডিয়ামের ভাগ। প্লাজমোডিয়ামের মূলত এই চারটে ভাগ। নাম্বার 1 ফ্যালসিফেরাম, যেটা সব থেকে খতরনাক। এই ফ্যালসিফেরাম প্লাজমোডিয়াম যদি আমাদের শরীরে ঢুকে যায়, তাহলে আবার একবার বলি, তাহলে প্যারাসাইটটার নাম কি? প্লাজমোডিয়াম। এবারে নির্ভর করছে লটারি টিকিটের মতো, যে তুমি 40,000 টাকা পাবে নাকি 2 লক্ষ পাবে নাকি একবারে 6 কোটিতে মারবে। সুতরাং যদি 6 কোটি পেতে চাও তাহলে তোমাকে ফ্যালসিফেরামকে ঢোকাতে হবে, আর যদি ওই 45,000 টাকার লটারি লাগাতে চাও তাহলে ওভালি বা ম্যালেরি। তাহলে যদি ফ্যালসিফেরাম ঢুকে যায় তাহলে এটাকে সেরিব্রাল ম্যালেরিয়া অথবা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া বলা হয়। তার কারণ এই ফ্যালসিফেরাম প্লাজমোডিয়াম আমাদের মৃত্যুর কারণ হয়ে যায়। এর মর্টালিটি রেট সব থেকে বেশি। কেন? কথাটা হচ্ছে কেন? তার কারণ এই ফ্যালসিফেরাম আমাদের শরীরের যাবতীয় সমগ্র আরবিসির সাথে নিজেকে কানেক্ট করে নিতে পারে। অর্থাৎ ইম্যাচিওর
ম্যাচিওর অ্যান্ড ওল্ড। একটা আরবিসি কতদিন বাঁচে? 120 দিন, 90 থেকে 120 দিন। এই সময়কালের মধ্যে সমস্ত আরবিসির মধ্যেই এই ফ্যালসিফেরাম নিজেকে অ্যাটাচ করে নিতে পারে। ফলে এই ফ্যালসিফেরাম সব থেকে খতরনাক হয়। তাহলে আমাদের সমস্ত কটা প্লাজমোডিয়ামের মধ্যে যদি এই ফ্যালসিফেরাম অ্যাটাচ হয়ে যায়, সমস্ত আরবিসির মধ্যে এই ফ্যালসিফেরাম অ্যাটাচ হয়ে যায়, তাহলে আমাদের আরবিসি ধীরে ধীরে ডিস্ট্রয় হবে। তাহলে আরবিসি যদি ডিস্ট্রয় হয়, তাহলে অক্সিজেনের ঘাটতি পড়বে, আমাদের একাধিক রোগ তৈরি হয়ে যাবে। সেই কারণেই এই ফ্যালসিফেরাম ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। আর এই ফ্যালসিফেরাম ট্রাভেল করে যেতে পারে আমাদের মস্তিষ্কে। তাই এই মস্তিষ্কের মধ্যে রক্ত কম পৌঁছাবে, তাহলে নিউরন মারা যাবে, তাহলে কি হবে? সেরিব্রাল ম্যালেরিয়া। সেই কারণে সব থেকে খতরনাক ম্যালেরিয়া হলো প্লাজমোডিয়ামের মধ্যে ফ্যালসিফেরাম। তবে একটা বাঁচোয়া আছে, আমাদের এশিয়া মহাদেশে অত বেশি ফ্যালসিফেরামের প্রভাব নেই। তাহলে প্রভাব কার আছে? প্রভাব আছে ভাইভ্যাক্স আর ওভালি, অর্থাৎ পরের দুটো প্লাজমোডিয়ামের, যাদেরকে বলা হচ্ছে ভাইভ্যাক্স আর ওভালি। এরা কিন্তু সব আরবিসির সাথে নিজেদেরকে অ্যাটাচ করতে পারে না, যার ফলে এরা যেহেতু শুধুমাত্র ইম্যাচিওর অর্থাৎ ইয়াং আরবিসির সাথেই নিজেদেরকে অ্যাটাচ করতে পারে। অর্থাৎ যদি 120 দিন কারো লাইফ স্প্যান হয়, তাহলে মাত্র 15 দিন, 20 দিন, 30 দিনের যে আরবিসি গুলো থাকে তাদের সাথেই এরা নিজেদেরকে অ্যাটাচ করতে পারে, যার ফলে অনেক আরবিসি এখন বাকি রয়ে গেল। তাহলে তারা আমাদেরকে ম্যানেজ করে দিচ্ছে, ফলে আমাদের শরীরের মধ্যে রক্তের সরবরাহটা পরিমাণে ঠিকঠাক থাকে। কিন্তু এত সত্ত্বেও এরা তো একটা প্যারাসাইট, এদের শরীর থেকে টক্সিন বেরোবে, আর এই টক্সিনকে শরীরের মধ্যে বাড়তে দিলে হবে না। তাই ভাইভ্যাক্স হলেও তাকে দমন করা দরকার, ওভালি হলেও তাকে দমন করা দরকার। আচ্ছা, আর একটা কথা বলি, কেন এই ফ্যালসিফেরাম আমাদের শরীরে এতটা বেশি প্রাণঘাতী? তার কারণ এরা নিজেদেরকে যখন আরবিসির সাথে অ্যাটাচ করে নেয়, আরবিসির মধ্যে তখন একটা প্রোটিন রিলিজ করে, আর এই প্রোটিনটা আরবিসি কে না তখন চিপচিপে করে দেয়, আঠালো করে দেয়, আর তার ফলে ক্যাপিলারি ব্লাড ভেসেলের মধ্যে এই আরবিসি অ্যাটাচ হয়ে যায়। এবারে একটা অ্যাটাচ হলো, দুটো অ্যাটাচ হলো, তিনটে অ্যাটাচ হলো, করতে করতে কি হচ্ছে? ক্লট হয়ে যাচ্ছে, সব কটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। তাহলে ক্যাপিলারি দিয়ে ব্লাড আর যেতে পারছে না, ফলে ও প্রান্তে থাকা অর্গান ব্লাডের আশায় বসে বসে গান করছে, কখন তোমার আসবে টেলিফোন, কিন্তু ব্লাড আর আসছে না, তোমার দেখা নাই। তো এরকম ভাবে ফ্যালসিফেরাম অর্গানকে ড্যামেজ করে দেয়, যার ফলে আমাদের কিডনি, লিভার, হার্ট, ব্রেন, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অর্গানগুলো ফেলিওর হয়ে আমাদেরকে মৃত্যুর কবলে ঢলিয়ে দেয়। কিন্তু সেই কাজটা ভাইভ্যাক্স বা ওভালি করতে পারে না। কিন্তু তা বলে এই নয় কি যে ভাইভ্যাক্স বা ওভালির কোনো ট্রিটমেন্টের দরকার নেই, এদেরও ট্রিটমেন্টের দরকার আছে। যদি ট্রিটমেন্ট আমরা সঠিক সময়ে না করি, তাহলে এরাও কিন্তু আমাদের মৃত্যুর কারণ হয়ে যাবে। তার কারণ এরা আমাদের শরীরের মধ্যে দীর্ঘদিন ধরে টক্সিন যদি ছড়াতে থাকে, তাহলে আমাদের সেকেন্ডারি আরো অন্যান্য ইনফেকশন হবে। এবারে এই যে ভাইভ্যাক্স আর ওভালি, এদের একটা বিশেষ চরিত্র আছে। চরিত্রটা কি? এরা যখন আমাদের লিভারে চলে আসে, লিভারে এসে এরা কিন্তু ঘুমিয়ে পড়তে পারে। একে বলা হয় ডরমেন্ট স্টেজ অফ লিভার। অর্থাৎ লিভারের মধ্যে প্যারাসাইট এলো, এসে সে বংশবৃদ্ধি করলো, তার কথা কি ছিল? এবারে সে বেরোবে, অর্থাৎ লিভার সেল তাকে ব্লাস্ট করবে, ব্লাস্ট করে শরীরের মধ্যে রক্তের মধ্যে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু এইসব না করে লিভারের মধ্যে সে বাড়তে 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 একটা টাইমে স্টপ করে যাবে। এবারে এই স্টপ অবস্থায় সে কিন্তু দীর্ঘদিন থাকতে পারে, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর বা তার থেকেও বেশি। একেই বলা হয় ডরমেন্ট স্টেজ অফ লিভার। এই ক্ষেত্রে সমস্যা কি? আমি এখন ক্যারিয়ার হয়ে গেলাম, অর্থাৎ আমি নিজেই জানি না বা আমার প্রিয়জনেরা জানেই না যে আমার ম্যালেরিয়া হয়ে রয়েছে। এবারে আমাকে যখনই ফিমেল অ্যানোফ্যালিস মসকিউটো কামড় দেবে, সে অটোমেটিক্যালি ফিমেল ইনফেক্টেড অ্যানোফ্যালিস মসকিউটো হয়ে যাবে। আর তারপরে আমার মা, বাবা, দাদা, দিদি, বউ বা আত্মীয় পরিজনকে যখনই সে আশেপাশের লোককে কামড় দেবে বা পাড়া প্রতিবেশীকে কামড় দেবে,
সে হয়ে যাবে ইনফেক্টেড। তাহলে তারা মানুষ জানতেই পারছে না যে কার থেকে ছড়াচ্ছে বা কিভাবে ছড়াচ্ছে। তাই এইটা একটা খতরনাক স্টেজ যে চরিত্রটা আছে ভাইভ্যাক্স আর ওভালির মধ্যে, অর্থাৎ ওরা ওখানে গিয়ে স্টোর হয়ে যায়, স্টে করে যায়, যার ফলে আমরা ক্যারিয়ার হয়ে যাই। আমাদের শরীরে তখন প্যারাসাইট থাকে কিন্তু আমাদের মধ্যে কোনো লক্ষণ দেখা দেয় না। এবারে রইল বাকি ম্যালেরিয়া অর্থাৎ প্লাজমোডিয়ামের ফ্যালসিফেরাম বুঝলাম, ভাইভ্যাক্স আর ওভালি বুঝলাম। আচ্ছা, আমাদের দেশে কোনটা হয়? আমাদের দেশে এই ভাইভ্যাক্স আর ওভালি এই দুটোই এশিয়া মহাদেশ তথা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে যদি ম্যালেরিয়ার প্লাজমোডিয়ামকে পাওয়া যায় সেটা হলো ভাইভ্যাক্স আর ওভালি, এদেরই আধিক্য সব থেকে বেশি। ম্যালেরিয়া যে প্লাজমোডিয়ামটা বাকি রইল এটা কিন্তু বর্তমানে প্রায় অবলুপ্ত। এটা আফ্রিকা মহাদেশের মধ্যে কোনো কোনো জায়গায় পাওয়া যায়। তাই ম্যালেরিয়া সম্পর্কে আমাদের বিশেষ খুব একটা কিছু বলতে হবে না, তুলনামূলক এটা অনেক কমজোর, আর সব থেকে বড় কথা এটা এখন প্রায় অবলুপ্ত। তাহলে এখনো অবধি আমরা কি জানলাম? ম্যালেরিয়া জ্বর কাকে বলে? এটা একটা প্যারাসাইটের কারণে হয়। নাম কি? প্লাজমোডিয়াম। কিভাবে ঢোকে? একটা মশার মাধ্যমে। মশাটার নাম কি? ফিমেল অ্যানোফেলিস মসকিউটো। এই ফিমেল অ্যানোফেলিস মসকিউটো যখন কোনো ইনফেক্টেড পার্সনকে বাইট করে তার মাধ্যমে সেই ফিমেল অ্যানোফেলিস মসকিউটো ইনফেক্টেড হয়ে যায়। তারপরে সে যখন আবার XYZ কাউকে বাইট করবে তার শরীরে প্লাজমোডিয়ামকে প্রবেশ করে দেয়। এবার তার শরীরের ব্লাডের মধ্যে দিয়ে প্লাজমোডিয়াম লিভারে পৌঁছায়, লিভারে ধীরে 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 বংশবৃদ্ধি করে, তারপর একটা টাইমে লিভার থেকে সেটা তারা বেরোয়, একটা একটা করে ব্লাস্ট করে লিভার সেল, মানে হেপাটিক সেল ব্লাস্ট করে সেখান থেকে প্লাজমোডিয়ামকে বার করে দেয়। এবারে প্লাজমোডিয়াম আবার রক্তের মধ্যে মেশে কোথায় পৌঁছায়? আরবিসির মধ্যে। আরবিসির মধ্যে তারা নিজেদেরকে ধীরে ধীরে আবার জেনারেট করে, আরবিসি কে ধীরে ধীরে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে আমাদের এই ম্যালেরিয়া জ্বরের ফলে, ম্যালেরিয়া জ্বর যদি সিভিয়ার কন্ডিশনে পৌঁছে যায় তাহলে আরবিসি অনেক পরিমাণে কমে যাবে, জন্ডিসের মতো রোগ হতে পারে বা অ্যানিমিয়ার মতো কন্ডিশন হতে পারে। এবারে আসি, তাহলে আমরা কজ বুঝলাম। কজ কি ছিল? না প্যারাসাইট। নাম কি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের চারটে ভাগ পেলাম, একটা ফ্যালসিফেরাম, ভাইভ্যাক্স, ওভালি, ম্যালেরি। আমরা যদি সবকটা ভুলেও যাই তাহলে অন্তত ভাইভ্যাক্স আর ফ্যালসিফেরামকে মনে রাখবো, তার কারণ ফ্যালসিফেরাম সব থেকে খতরনাক, এটাকে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া বলা হয়, আর ভাইভ্যাক্স যেটা আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি পাওয়া যায়। এবারে আসি লক্ষণ, সিমটম। সিমটম অর্থাৎ যদি কারোর ম্যালেরিয়া জ্বর হয়, দেখবে অনেক অভিজ্ঞ ডাক্তাররা মানুষের হাতের পালস দেখে তাদের সাথে কথাবার্তা বলে দেয়, আচ্ছা তোমার তো এই জ্বরটা হয়েছে বা তোমার তো এই রোগটা হয়েছে। কিভাবে বলে? তারা সিমটমকে খুব ভালোভাবে বুঝতে পারে। তাই কোন রোগের সিমটমকে অ্যানালিসিস করতে যদি তোমরা শিখে যাও তাহলে যে কোনো রোগকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার ক্ষমতা ডেভেলপ করে ফেলতে পারবে। তাহলে ম্যালেরিয়া রোগের মূলত কি ধরনের সিমটম হয়? ম্যালেরিয়া রোগ অর্থাৎ এটা একটা জ্বর, জ্বর মানেই বডির টেম্পারেচার বাড়বে, কিন্তু বৈচিত্র্যটা কোথায়? ম্যালেরিয়া জ্বরে আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসে। সব থেকে মজার কথা হলো এটা রেগুলার প্রায় সেম টাইমে জ্বরটা আসে, আবার অনেক সময় রেগুলার আসে না, একদিন বা দুদিন ছেড়ে ছেড়ে আসে। কথা হচ্ছে কেন? তার কারণ যখন লিভার থেকে কোনো প্লাজমোডিয়াম, সেটা যদি ভাইভ্যাক্স হয়, সে যখন আরবিসিতে যায়, আর আরবিসিতে সে যখন ধীরে 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 24 ঘন্টা বা 48 ঘন্টায় নিজেকে বড় করে ফেলে তখন আরবিসিটা ডিস্ট্রয় হয়ে যায়। এই যখন ডিস্ট্রয় হয় তখন সেই আরবিসির মধ্যে থাকা টক্সিন গুলো যেটা ওই প্যারাসাইট ওখানে বানিয়েছিল সেটা আমাদের রক্তের মধ্যে মিশে যায় বা বডির মধ্যে মিশে যায়। তখন বডি সাইটোকাইন রিলিজ করে, অর্থাৎ আমাদেরকে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয়। আর এই ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হওয়ার কারণেই আমাদের সঙ্গে সঙ্গে জ্বর আসে। আর শুধু জ্বর নয়, তীব্র জ্বর আসে প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট অবধি। আর বডি যেহেতু সঙ্গে সঙ্গে নর্মাল টেম্পারেচার থেকে 103 বা 104 ডিগ্রি ফারেনহাইট অবধি জ্বরকে নিয়ে যাবে, তাই সঙ্গে সঙ্গে ভ্যাসো কনস্ট্রিকশন হয় বা আমাদের কাঁপুনি দেয়। এর আগের দিনে ক্লাসে বলছিলাম কিভাবে জ্বর হয়, কিভাবে কাঁপুনি দেয়। তাহলে একই পদ্ধতিতে
একদিন ছেড়ে বা দুদিন ছেড়ে আমাদের এই আরবিসির মধ্যে থাকা যখন প্লাজমোডিয়াম গুলো নিজেদেরকে ব্লাস্ট করায়, তখন সেখান থেকে টক্সিন রিলিজ হয়, আর সেই টক্সিনের কারণে আমাদের শরীর সঙ্গে সঙ্গে তাপমাত্রাকে বাড়িয়ে দেয়, আর সেই বর্ধিত তাপমাত্রা যতক্ষণ না ম্যাচ করছে ততক্ষণ কাঁপুনি দেবে। ম্যাচ করে গেল, ইমিউনিটি সেখানে কাজ করলো, যেই ইমিউনিটি আমাদের শরীরের তাপমাত্রাকে নর্মাল করার জন্য আবার হাইপোথ্যালামাসের কাছে বার্তা দিল, তখন হাইপোথ্যালামাস বডির তাপমাত্রাকে ঠান্ডা করতে চাইলো। ঠান্ডা করার জন্য কি করতে হবে? ঘাম দেওয়াতে হবে। সেই কারণেই ম্যালেরিয়া জ্বরে আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর রেগুলার বা একদিন ছেড়ে বা দুদিন ছেড়ে জ্বর আসে, জ্বরের পরে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। অর্থাৎ আমাদের ইমিউনিটি যখন যুদ্ধে জিতে যায় তখন হাইপোথ্যালামাস আবার আমাদের টেম্পারেচারকে লো করে দেয়। টেম্পারেচারকে লো করার জন্য কি করতে হবে? ঘাম দিতে হবে, জল ছড়াতে হবে, আর এই জলের ফলে বডির তাপমাত্রা আবার নিয়ন্ত্রণে চলে আসে। যে সমস্ত কেমিক্যাল গুলো বডির তাপমাত্রাকে বাড়িয়েছিল তাদেরকে আটকে দেওয়া হলো। এই প্যাটার্নে অর্থাৎ অন অ্যান্ড অফ প্যাটার্নে জ্বরটা চলতে থাকে। তাহলে রেগুলার প্রায় সেম টাইমে জ্বর আসবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, অনেক তীব্র জ্বর থাকবে প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট, আর ঘাম দিয়ে জ্বর চলে যাবে। তাহলে একটা সুন্দর বৈশিষ্ট্য পেলাম ম্যালেরিয়া জ্বরে। এছাড়াও সব থেকে বড় আরো কয়েকটা সমস্যা হবে যাদেরকে সেকেন্ডারি সিমটমের মধ্যে আমরা ফেলতে পারি, যেমন খিদে চলে যাবে। কেন খিদে চলে যাবে? তার কারণ আমাদের খিদে পাওয়ানোর জন্য লিভারের একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে, কিন্তু এই প্লাজমোডিয়াম ও তো সে লিভারেই বাসা করেছে। তাহলে লিভারেই যখন অশান্তি চলছে, তাহলে লিভার কি করে তোমার খাবারকে বাড়াবে বা তোমার খিদে পেয়েছে এই সিগন্যালকে দেবে? সেই জন্য ম্যালেরিয়া জ্বরের সাথে সাথে আমাদের খিদে কমে যাবে, আমাদের গা গুলানো বাড়তে পারে, এবং কখনো কখনো আমরা বমিও করতে পারি। এর সাথে সাথে আমাদের হেডেক হবে, আমাদের প্রচন্ড দুর্বলতা লাগবে। আর যদি এই ম্যালেরিয়া জ্বর ফ্যালসিফেরামে পৌঁছায়, অর্থাৎ যদি আমাদের শরীরের মধ্যে ফ্যালসিফেরাম নামক প্লাজমোডিয়ামটা প্রবেশ করে যায়, তাহলে অনেক সিরিয়াস বা ডেডলি সিমটম দেখা দেবে। যেমন অ্যানিমিয়া হবে, সব আরবিসি তো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে রক্ত কমে যাবে, হিমোগ্লোবিন কমে যাবে, ফলে অ্যানিমিয়া হবে। অর্গান ফেলিওর হবে, তার কারণ কি? রক্ত পাচ্ছে না, ক্যাপিলারি ব্লাড ভেসেলস আর ব্লক, দ্যাটস ওয়াই দে আর নট গেট এনাফ অফ ব্লাড। তো রক্ত যদি না পায় তাহলে ব্রেন ধীরে ধীরে খারাপ হবে, রেনাল ফেলিওর হবে, কিডনি ফেলিওর হচ্ছে, লিভার ফেলিওর হচ্ছে, স্প্লিনের মধ্যে মেগালি হয়ে যাচ্ছে, অর্থাৎ স্প্লিনোমেগালি হয়ে যাচ্ছে। আরবিসি অনেক মরে যাওয়ার ফলে স্প্লিনের মধ্যে তারা স্টোর হচ্ছে, ফলে স্প্লিন বড় হয়ে যাবে। জন্ডিস হতে পারে। আচ্ছা, রেসপিরেটরি ডিসঅর্ডার হতে পারে, অর্থাৎ দমের কষ্ট হবে। রক্ত বা আরবিসি বা হিমোগ্লোবিন যদি সঠিকভাবে না পৌঁছায় তাহলে সারা শরীরেই অক্সিজেনের ঘাটতি হবে, ফলে দমের ঘাটতি পড়বে, সাথে হার্টবিট বেড়ে যাবে, ফলে এতগুলো সিরিয়াস কন্ডিশন আমাদের হয়ে যেতে পারে। এটা কোথায় পাবো? না ফ্যালসিফেরামের মাধ্যমে। সেই কারণেই ফ্যালসিফেরাম ম্যালেরিয়া, ডেডলি ম্যালেরিয়া, ম্যালিগনেন্ট ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া। কিন্তু ভাইভ্যাক্স আমাদের বডি ম্যানেজ করতে পারে, তবে পারে বলেই হাত গুটিয়ে বসে থাকলে হবে না, তার জন্য আমাদের ওষুধপত্র যাবতীয় দিতে হবে। এবারে আসি, যদি এই রকম লক্ষণ সমূহ নিয়ে কোনো রুগী তোমাদের কাছে এলো বা ডাক্তারবাবুদের কাছে গেল, তাহলে ডাক্তারবাবু সব বুঝলো, কিন্তু তার বোঝাটাই সর্বশেষ বোঝা নয়। আমাদেরকে সাইন্টিফিক্যালি প্রমাণ করতে হবে যে তার রক্তের মধ্যে এই মুহূর্তে প্লাজমোডিয়াম প্যারাসাইট ঘুরছে কি না, আর ঘুরলে কোনটা ঘুরছে, ফ্যালসিফেরাম, ভাইভ্যাক্স, ওভালি না ম্যালেরি। তার জন্য রক্ত পরীক্ষা করতে হবে। সব থেকে সহজ যে রক্ত পরীক্ষাটা করা হয়, যেটা কুইকলি রিপোর্ট আসে, তার নাম হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন। কেন এখানে ডুয়েল অ্যান্টিজেনের কথা বলা হচ্ছে? তার কারণ যদি ফ্যালসিফেরাম এই প্যারাসাইটটা আমাদের রক্তের মধ্যে ঢোকে, তাহলে আমাদের রক্তের মধ্যে একটা বিশেষ ধরনের প্রোটিন পাওয়া যাবে, যে প্রোটিনটা এই ফ্যালসিফেরামের উপস্থিতিকে বর্ণনা করবে। আর একটা
যদি ভাইভ্যাক্স বা ওভালি প্রবেশ করে তাহলে সেইখানে আর একটা ল্যাকটেট প্রোটিন পাওয়া যাবে, যেটা ভাইভ্যাক্স বা ওভালির উপস্থিতিকে বুঝতে পারবো। এই রক্ত পরীক্ষাটা খুব সহজে হয়ে যায়। জাস্ট হাতে ফুটো ছোট্ট একটা প্রিক করা হয়, সেখান থেকে রক্ত নেওয়া হয় এবং সেটা পজিটিভ নেগেটিভ রিপোর্ট চলে আসে। সুতরাং একটা জাস্ট প্রোটিনকে চিহ্নিতকরণ করা হয়, যেখান থেকে আমরা বুঝতে পারবো প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হয়েছে নাকি ভাইভ্যাক্স হয়েছে। তাহলে রক্ত পরীক্ষার মধ্যে আমরা যেটা দেব সেটা হচ্ছে AMP2DA অর্থাৎ ম্যালেরিয়াল প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন। এইটা একদম প্রাথমিক অবস্থাতেই আমাদের ম্যালেরিয়াল প্যারাসাইটের চিহ্নিতকরণ করে দেবে। এছাড়াও যে রক্ত পরীক্ষাগুলো করা যায় সেটা হলো ব্লাড সিএস অর্থাৎ ব্লাড কালচার, রক্তের কালচার। এর মধ্যে কে আছে, প্লাজমোডিয়াম তো নাও থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে, তাহলে তার হদিশটাও আমরা পেয়ে যাব। এছাড়া আমাদের LFT, KFT এবং RE ইউরিন, এই পরীক্ষাগুলো সাথে সাথে দরকার। আর আরবিসির পরিমাণ বোঝার জন্য আমাদের দরকার CBC, কমপ্লিট ব্লাড কাউন্ট। এবারে বলি কেন আমরা LFT তে গেলাম। তার কারণ যে যদি প্যারাসাইট আক্রমণ করে তাহলে সে কোথায় বেছে নেবে, লিভারকে বেছে নেবে। তাহলে লিভার ঠিকঠাক মতো কাজ করছে কিনা, তার SGOT, SGPT বা বিলিরুবিন লেভেল ঠিক আছে কিনা, এইটা বোঝার জন্য মোক্ষম পরীক্ষা কি, LFT, লিভার ফাংশন টেস্ট। তারপরে দেখতে হবে কিডনি বা রেনাল কন্ডিশন ঠিকঠাক আছে কিনা, তার জন্য কিডনি ফাংশন টেস্ট। আমাদের ইউরিয়া বেড়ে যাচ্ছে কিনা, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে কিনা, অর্থাৎ যেটা বেরিয়ে যাওয়ার কথা তারা বেরোচ্ছে কিনা, যেটা থেকে যাওয়ার কথা তারা থাকছে কিনা। এইটা এক্সচেঞ্জের ব্যাপারটা তো যেহেতু কিডনি দেখে, তাহলে আমাদেরকে কিডনি ফাংশন টেস্ট করতে হবে। তারপরে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, অর্থাৎ একটা RE ইউরিন করে দেখতে হবে আমাদের ইউরিনের কোয়ালিটিটা কিরকম। তার সাথে সাথে দেখতে হবে কি CBC অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা মূলত RBC, WBC আর প্লেটলেটের কাউন্ট দেখি। তবে এই ক্ষেত্রে আমরা RBC এবং হিমোগ্লোবিনকে বিশেষ করে চিহ্নিতকরণের চেষ্টা করব। তাহলে আমরা ডায়াগনোসিসটাও বুঝলাম। তাহলে সব থেকে আগে যদি কোনো ম্যালেরিয়া সিমটম নিয়ে পেশেন্ট আসে, তোমরা দিতেই পারো MPDA অর্থাৎ ম্যালেরিয়াল প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেনের ব্লাড টেস্ট। তার সাথে সাথে দিতে পারো ব্লাড কালচার, অথবা নাও দিতে পারো, তার সাথে দিতে পারো LFT, KFT, RE ইউরিন, CBC। ব্যাস এই অবধি। তাহলে পুরো ব্যাপারটাকে আমরা আরেকবার রিকল করে নিই। ম্যালেরিয়া হলো একটা জ্বর যার মূল কারণ হলো প্যারাসাইট, নাম তার প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের চারটে ভাগ পেলাম, ফ্যালসিফেরাম, ভাইভ্যাক্স, ওভালি, ম্যালেরি। এই প্লাজমোডিয়ামটা আমাদের শরীরে কেমনি করে এলো না, ভেক্টর হলো ফিমেল ইনফেক্টেড অ্যানোফেলিস মসকিউটো। এই ফিমেল ইনফেক্টেড অ্যানোফেলিস মসকিউটো আমাদের শরীরের মধ্যে এই প্লাজমোডিয়ামকে প্রবেশ করিয়ে দিল। সেই প্লাজমোডিয়াম আমাদের লিভারে পৌঁছালো, লিভারে বংশবৃদ্ধি করলো, তারপর সে রক্তের মধ্যে গেল। আর রক্তের মধ্যে তার পছন্দের ঠিকানা হলো RBC বা এরিথ্রোসাইট অথবা লাল রক্তকণিকা। সে লাল রক্তকণিকাকে নষ্ট করতে থাকলো। ধীরে ধীরে আমরা একটা ডেডলি পজিশনে পৌঁছে যেতে পারি। এই ম্যালেরিয়া জ্বরের সময় কি কি লক্ষণ হবে? প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর উঠবে, হাই ফিভার হবে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে। প্রত্যেক একদিন বা দুদিন অন্তর জ্বর আসবে। তার কারণ যখন RBCর গায়ে এই প্লাজমোডিয়াম বসছে, সেই প্লাজমোডিয়াম RBC কে নষ্ট করতে একদিন বা দুদিন সময় লাগছে। তাই যতক্ষণ না নষ্ট হচ্ছে ততক্ষণ কাঁপুনি দিয়ে জ্বরটা আসছে না। বডি আবার সব মেকআপ করে দিচ্ছে, আমি ভাবছি আমি একদম ফিট আছি, আবার একদিন বা দুদিন পরে জ্বরটা ফিরে আসছে। তাই এই রকম লক্ষণের সাথে সাথে মাথা ব্যথা হবে, অরুচি থাকবে, খিদে লাগবে না, গা গুলাবে, আমাদের পেচ্ছাবের মধ্যে প্রবলেম হতে পারে, দুর্বলতা হবে, গা হাত পা ব্যথা হবে, এইরকম একাধিক আরো লক্ষণ দেখা দেবে। ডায়াগনোসিসের মধ্যে আমরা কি পাবো? ম্যালেরিয়াল ডুয়েল অ্যান্টিজেন ব্লাড টেস্ট। তাহলে রইলো বাকি কি? রইলো বাকি ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটাকে আমরা
পরের দিনের ক্লাসে আলোচনা করব। তার কারণ ট্রিটমেন্টটা একটা বিশেষ পদ্ধতিতে হবে, বিশেষ ধরনের ওষুধের মাধ্যমে হবে, সেই ওষুধটাকে আমরা একটা আলাদা ক্লাসে নির্দিষ্টভাবে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসের জন্য এই অবধি, আবার পরের ক্লাসে।